This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আরো একবার স্বাগত আপনাকে টিভি9 বাংলা ফুল অ্যান্ড ফাইনালের এই পর্বে। মধুকল্পিতার সঙ্গে আমি দীপ রয়েছে। আর শুরুতে এই মুহূর্তে বাংলাদেশের খবরে নজর রাখতে হবে, তার কারণ এই মুহূর্তে অশান্ত বাংলাদেশ থেকে যে খবর পাওয়া যাচ্ছে, নৈরাজ্যের বাংলাদেশে মৌলবাদীদের তাণ্ডব। আবার প্রকাশ্যে একজন হিন্দুকে খুন করা হলো। শরীয়তপুর জেলায় হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠছে। আরো বিস্তারিত তথ্য নেব আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডলের কাছ থেকে। সিজার, বাংলাদেশ থেকে খবর পাওয়া যাচ্ছে আরো একজন হিন্দুকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। একদমই দীপু দাস, অমৃত মণ্ডলের পর এবার খোকন চন্দ্র দাস। বাংলাদেশের শরীয়তপুর জেলায় বর্ষবরণের রাতে এই ঘটনাটা ঘটেছিল। বর্ষবরণের রাতেই খোকন দাস সেখানকার একজন ছোট ব্যবসায়ী, তিনি দোকান বন্ধ করে যাওয়ার সময় সেই পথে তাকে কিছু দুষ্কৃতী তার উপর হামলা চালায়। প্রথমে তার টাকা পয়সা, মোবাইল ছিনতাই করার চেষ্টা করে এবং তারপর তাকে কুপিয়ে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। ঢাকায় আশঙ্কাজনক অবস্থায় তিনি তারপর থেকেই ভর্তি ছিলেন এবং যেটা জানা যাচ্ছে আজকে ভোররাতে তার মৃত্যু হয়েছে। অর্থাৎ বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বা সংখ্যালঘুদের মৃত্যুর যে তালিকা, সেই তালিকায় কিন্তু তৃতীয় ব্যক্তি হিসেবে সাম্প্রতিক কয়েক সপ্তাহের মধ্যে এই তৃতীয় ব্যক্তি হিসেবে খোকন দাসের নাম জুড়ল। যদিও ইউনূস সরকার বারবার দাবি করছেন তারা সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যবস্থা করছেন, কিন্তু বাস্তবে সেই নিরাপত্তা যে আদৌ পৌঁছচ্ছে না সংখ্যালঘু মানুষের কাছে। ইউনূসের বার্তাই যে সার বা ইউনূসের ঘোষণাই যে সার, সেটা কিন্তু আবার প্রতিষ্ঠিত হয়ে গেল এই ঘটনায়। একটা প্রশ্ন যেখানে উঠছে, তাহলে ইউনূসের পুলিশ করছিল কি? ঠুটো জগন্নাথের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যখন খোকন দাসকে বেধড়ক মারধর করা হলো, তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হলো? দেখো, শরীয়তপুর জেলা পুলিশের যেটা দাবি করা হয়েছে, তারা গোটা ঘটনাটাকে দুষ্কৃতী হামলার ঘটনা হিসেবে দাবি করছেন এবং তাদের দাবি যে চুরি বা ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা হয়েছে। কিন্তু সেখানেই প্রশ্ন এসে যায়, যদি ছিনতাই মূল উদ্দেশ্য হতো তাহলে খোকন দাসকে কুপিয়ে তাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা কেন করলো দুষ্কৃতীরা? সেই প্রশ্নের উত্তর বা কোনো সদুত্তর কিন্তু দিতে পারেনি বাংলাদেশ পুলিশ। এবং সেখানেই কোথাও পরোক্ষভাবে ইউনূস সরকার যে সংখ্যালঘু নিধন বা সংখ্যালঘুদের ওপর অত্যাচার, তাদের পীড়নের যে কোথাও বা পরোক্ষভাবে সমর্থন করছে, সেটা স্পষ্ট। বেশ, যেমনটা আপনাদের জানাছিলাম, নৈরাজ্যে বাংলাদেশে ফের মৌলবাদীদের তাণ্ডব। আরো একজন হিন্দুকে প্রকাশ্যে খুন করা হলো। শরীয়তপুর জেলায় হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে খুন করা হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে প্রথমে কোপানো হয়েছে, তারপরে গায়ে আগুন লাগিয়ে তাকে খুন করা হয়েছে। দোকানের মালিক, ওষুধের দোকানের মালিক ছিলেন এই খোকন দাস, তাকে বাংলাদেশে কুপিয়ে খুন করা হয়েছে। দেখুন, বাংলাদেশে চিহ্নিত করার রোষে এবারে বিএলও। ডানকুনির 2 নম্বর ওয়ার্ডে মহিলা বিএলওকে মারধর, হেনস্থার অভিযোগ পেয়েও পুলিশ কেন পদক্ষেপ করেনি? কোনো পদক্ষেপ করেনি বলে দাবি করছে বিএলও। আক্রান্ত বিএলওর অভিযোগ, তার পাশের বুথের ভোটার আব্দুর রহিম গাজী বাংলাদেশি বলে ওই বুথের বিএলওকে জানান। সনদ মাঝি রয়েছেন আমাদের সঙ্গে, আমি সনদের কাছে সরাসরি চলে যাবো। সনদ, এবারে কি জানা যাচ্ছে, এই যে বিএলও, তাকে হঠাৎ এতটা রোষের মুখে কেন পড়তে হলো? সে তো তার কাজটাই করছিল। একদমই তাই, এটা গত 19শে ডিসেম্বরের ঘটনা এবং যেই সময় এসআইআর ফর্ম বিলি বা এসআইআর ফর্মের যে ফর্ম বিলি বা জমা নেওয়ার যে প্রক্রিয়া চলছিল সেই সময়ের ঘটনা। এবং 2 নম্বর ওয়ার্ড অর্থাৎ ডানকুনি পৌরসভার যে 2 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডের 5 নম্বর বুথের বিএলও বিমলি টুডু হাঁসদা, তার যেটা অভিযোগ যে 6 নম্বর অর্থাৎ তার পাশের বুথের 6 নম্বর বুথের আব্দুল রহিম গাজী বসবাস করতেন এবং তিনি যে বাংলাদেশি সেটা তিনি জানতেন এবং এই ঘটনা কিন্তু বিএলওকে তিনি জানান। এরপরই ওই এলাকায় উত্তেজনা ছড়ায় এবং যেটা অভিযোগ করছেন আব্দুল রহিম গাজী নাকি তাকে মারধর করেছে এবং তাকে হেনস্থাও করেছে। পাশাপাশি এই নিয়ে কিন্তু যিনি বিএলও অর্থাৎ বিমলি টুডু হাঁসদা, তিনি কিন্তু ডানকুনি থানায় সেই দিন অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ দায়ের করার পরে পুলিশ কিন্তু কোনো রকম সদর্থক ভূমিকা গ্রহণ করেনি। অর্থাৎ এই যে মারধরের ঘটনা, আব্দুল রহিম গাজীকে জিজ্ঞাসাবাদ করা বা এই ধরনের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। ওই ওয়ার্ডের যে কাউন্সিলর আছে আশরাফ হোসেন, অর্থাৎ ওই 2 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি যেটা জানাচ্ছেন যে বিমলি টুডু কিন্তু তার যে কাজ অর্থাৎ তিনি কাজের বহির্ভূতভাবে তিনি অন্য বিএলওকে তিনি এই ধরনের কথাবার্তা বলেছেন। কারণ এসআইআর প্রক্রিয়া পুরো নির্বাচন কমিশন দেখছে, এই নির্বাচন কমিশনই নাকি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি যদি বাংলাদেশি হন সেটা শুনানির মাধ্যমে তা নিষ্পত্তি হবে। সেক্ষেত্রে তিনি আগ বাড়িয়ে নাকি অর্থাৎ বিমলি টুডু আগ বাড়িয়ে নাকি সেটা জানিয়েছেন পাশের বিএলওকে। এই নিয়ে
আমার উপর একেবারে। হামলা ঘটনা হয়েছে 2002-এ। আব্দুল রহিম গাজীর এখানে নাম নেই, ওনার বাংলাদেশে জন্ম হয়েছে। এই দেশে কোনো বর্ধমান থেকে একটা প্রমাণ প্রুফ এনেছে, কোনো ভাড়াটিয়া মানে ভাড়া করে বাবা মা হোক গার্জেন দাঁড় করিয়ে এসআইআরের ফর্ম ফিল আপ করেছে। এই কথাটা আমি মানে বিডিও ম্যাডামকে আমাদের যে সুপারভাইজার ম্যাডাম ভোটের যে দায়িত্ব মমিতা ম্যাডামকে আমি জানিয়ে দিয়েছি। আমাকে জুতোই করে এখানে ফটাফট মেরেছে, এরকম করে ঘুষি মারছে। এই পাড়া প্রতিবেশী যদি না থাকতো আমাকে মেরে ফেলতো। থানায় আমি চিঠিটা দিয়ে দিয়েছি, থানা থেকে পুলিশের গাড়ি এলো আর চিঠিটা ক্যাপচার করলো, আমাকে রিসিভ কপিটা দেয়নি ওরা। আমি খবর নিলাম যে হ্যাঁ তর্কতর্কি হয়েছে মৌখিক, আর একটা মহিলাই যদি একটা পুরুষের গায়ে 10টা লোকের সামনে কলার ধরে জুতো তোলে, তো একটা পুরুষই বাস কী করবে, হয়তো ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, এটা হতে পারে। বাংলাদেশি কি না সেটা, উনি তো ওই বুথের বিএলও না, ঠিক আছে, উনি তো ওই বুথের বিএলও না। তো আমার যে ওই 6 নম্বরের বিএলও ওই বিমলি হাসদা বলছেন, উনিও কোথাকার সেটা তো আমরা জানি না। তা উনি যদি আমরা তো ওনাকেও মনে করছি আমরা বাংলাদেশি, কিন্তু আমরা তো জানি না আর কি উনি কোথাকার। এবার কে বাংলাদেশি কে ইন্ডিয়ান সেটা নির্বাচন কমিশন আছে, তারা নির্ধারিত করবে। এদিকে অভিষেক জ্ঞানেশ বিতণ্ডার পরেই মাথা চাড়া দিল পুরনো বিতর্ক। ময়না এবং বারুইপুর পূর্বের 2জন ইআরও এবং 2জন এইআরও বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইওর দফতরের। এবার ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইওর দফতরের। এখনো পর্যন্ত আর কি কি জানা যাচ্ছে, রাজ্যের তরফেই বা কি পদক্ষেপ করার পরিকল্পনা জানার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, দীপ, কয়েক মাস আগের ঘটনা, সেপ্টেম্বরের মাসে এইরকম একটা ঘটনা হয়েছিল যে সময় সরাসরি পদক্ষেপ করার কথা বলা হয়েছিল এবং তোমার মনে থাকবে মুখ্য সচিবকে দিল্লিতে পর্যন্ত তলব করা হয়েছিল, কিন্তু আখেরে সাসপেনশনের বেশি অন্য কিছু হয়নি। অর্থাৎ যেরকমভাবে এফআইআর করার কথা বলেছিল নির্বাচন কমিশন রাজ্য সরকারের পক্ষ থেকে, সেই ধরনের কোনো এফআইআর হয়নি। বেশ কিছু মাস পরে হঠাৎ করে এই ময়না এবং বারুইপুর পূর্ব এই 2 জায়গার এইআরও এবং ইআরওদের একসঙ্গে এফআইআর করার ক্ষমতা দেওয়া হলো কাদের হাতে? ডিইওর হাতে। এতদিন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ করেনি। বারবার বিভিন্ন জায়গা থেকে সমালোচনার ঝড় আসছিল যে এসআইআর যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়, নির্বাচনের মতোই যদি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে কোনো পদক্ষেপ কেন নয়? কারণ সরাসরি এসআইআরের ক্ষেত্রে কারচুপির একটা অভিযোগ উঠেছিল, নাম যুক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছিল, তারপরে চুপ করে বসে থাকা কেন? সেক্ষেত্রে গতকালের কমিশনের এই পদক্ষেপ অনেকটা কড়া মনে করা হচ্ছে। নিশ্চিতভাবে রাজনৈতিক মহলে এটা অন্য আরেকটা ব্যাখ্যা রয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জ্ঞানেশ কুমারকে সরাসরি আক্রমণ করছেন, জ্ঞানেশ কুমারের পক্ষ থেকে এই ধরনের একটা সরাসরি আক্রমণ না করে একটা বার্তা দেওয়া হচ্ছে এই কড়া পদক্ষেপের মাধ্যমে। আমাদের নজর থাকবে, সঙ্গে থাকো। নির্বাচন কমিশনের এফআইআর করলে সবার আগে এফআইআর করা উচিত সেই সমস্ত অযোগ্য এবং অপদার্থ নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে যাদের জন্য জীবিত ভোটারদের মৃত করে দেওয়া হয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে 24 জনের বেশি মানুষকে মৃত দেখানো হয়েছে যারা জীবিত। আর কত নিচে নামবে এই অপদার্থ নির্বাচন কমিশন? এরপরে দোকান কাটাতে লজ্জা হবে না বিজেপির হয়ে তাবেদারি করবার, দালালি করবার? আর কত দালালি, বাংলার মানুষের কত রক্ত চাই এদের এই নির্বাচন কমিশনের? এইসব শোকজ ফোকাজের নাটক না করে আগে জ্ঞানেশ কুমারের উচিত নিজেকে শোকজ করা। সব বিজেপির পাপ ঢাকার জন্য, নিজেদের পাপ ঢাকার জন্য বিজেপিকে মদত করছে আর বিজেপির পাপ ঢাকার চেষ্টা করছে। অ্যারেস্ট করা উচিত, শানু বক্সি যেমন চিটিংবাজ, এদেরকে অ্যারেস্ট করা উচিত। তথ্যে গরমিল থাকা ভোটারদের শুনানির মুখোমুখি হতে হবে। যাদের ম্যাপিং 6 বা তার বেশি সন্তানের সঙ্গে প্রথম পর্যায়ে, তাদের শুনানি হবে। ভোটারদের তথ্যগত অসঙ্গতির সংখ্যা কমে এখন দাঁড়িয়েছে 94,94,00,000-এ। এতদিন পর্যন্ত যা ছিল 1,36,00,000। একজন ব্যক্তির সঙ্গে 6 জনের নাম লিঙ্ক করানো হয়েছে। এই রকম ভোটারের সংখ্যা প্রায় 23 লাখ। নাম মিলছে না এমন সংখ্যাটা 51 লাখ। বাবার সঙ্গে ছেলের বয়সের ফারাক 15 বছরের কম এমন ভোটার 4,74,000। আর বাবার বয়সের সঙ্গে পার্থক্য 50 বছরের বেশি এমন নজির রয়েছে 8,41,000 ভোটারের। আমি একবার সরাসরি শ্রাবন্তীর সঙ্গে আরেকবার কথা বলবো। শ্রাবন্তী, কমিশন যেখানে দেখছে যে প্রজেনি ম্যাপিংয়ের পার্সেন্টেজ কোনো কোনো জায়গাতে অস্বাভাবিক বেশি, বিশেষ করে সীমান্তবর্তী একাধিক বিধানসভাগুলোতে, এখনো পর্যন্ত কমিশনের কাছে কোন কোন বিষয়ে সন্দেহের উদ্রেক হয়েছে?
দেখো একাধিক আমরা এরকম খবরও দেখেছি যে বিয়ে করে অন্য রাষ্ট্র থেকে অন্য দেশ থেকে এসেছেন, কিন্তু বিয়ে করে এখানে স্ত্রীর বাবাকে নিজের বাবা দেখানোর একটা প্রবণতা রয়েছে। সেখানে কমিশন কিভাবে ধরবে? এক্ষেত্রেই কমিশনের এই নতুন ভাগ, যেখানে প্রজেনী একজন ব্যক্তির 6 জনের উপরে সন্তান বা 6 জন সন্তান, তারা কি সত্যি একজন ব্যক্তির মাধ্যমে লিঙ্ক আপ? এদের নোটিশ পাঠানো গত 2 দিন আগে থেকে শুরু হয়েছে এবং এই প্রক্রিয়ায় এদের প্রত্যেককে নোটিশ পাঠানো হবে। একটাই প্রশ্ন এরপরে আসছে যে 1,34,00,000 থেকে কমে দাঁড়িয়েছে 94,000। এই সংখ্যাটা আরও কমবে, কারণ বেশ কিছু ব্যক্তি এই প্রজেনী ভোটারদের সাথে সাথে অনেকের বাবা মায়ের নামের ক্ষেত্রে সামান্য ভুল রয়েছে, নিজের বানান মিস্টেক রয়েছে। এই সমস্ত ক্ষেত্রেই কমিশনের বিএলও যাতে সরাসরি ফোন করে মিটিয়ে ফেলতে পারেন, তার জন্য এই একটা অপশান তাদের দেওয়া হয়েছে, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ফলে এই সংখ্যাটা আরও কমবে। তবে নিঃসন্দেহে বারবার কমিশনের ক্ষেত্রে এই প্রশ্নটা তোলা হচ্ছিল যে যারা সীমান্তবর্তী এলাকায়, যেখানে সব থেকে বেশি অনুপ্রবেশের খবর উঠে আসে, তাদের ক্ষেত্রে কমিশনের কি পদক্ষেপ? এবার আলাদা করে এই 23 লক্ষ ভোটার নজরে রয়েছে কমিশনের। একেবারেই তাই। শ্রাবন্তী আমাদের সঙ্গে থাকো। এর মধ্যে প্রচুর লোকের মাল্টিপল সন্তান থাকতো, সেটা অন্যায় কিছু নয়। আগেকার দিনে প্রচুর বাড়িতে 4-5টা ছেলে, 3জন 4জন মেয়ে, প্রচুর বাড়িতে এরকম 5 জন কেন 6 জন 7 জন 8 জন 9 জনও পাওয়া যাবে। আপনি আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যেও দেখবেন আগেকার দিনের জেনারেশনে এই ঘটনা খুব আনকমন ছিল না। স্বাভাবিকভাবেই তার রিফ্লেকশন ভোটার লিস্টও থাকতে পারে। বরঞ্চ নরেন্দ্র মোদী, এই নির্বাচন কমিশনের উচিত নরেন্দ্র মোদীর লোকসভাটাকে বারাণসীকে স্ক্রুটিনি করা। আসল ভূতটা ওখানেই লুকিয়ে রয়েছে। যাদের যাদের শুধুমাত্র কোনো কারণে হিয়ারিংয়ে ডাকতে হয়েছে, কোনো কারণে ম্যাপিং হচ্ছে না বা কোনো কারণে কোনো একটা কাগজপত্র একটা গরমিল পাওয়া গেছে, হাতে গোনা কয়েকজন হবে, তাহলে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের এই ভেরিফিকেশনটা করতে অসুবিধাটা কী ছিল? আমরা তো প্রত্যেকটা রাজনৈতিক দল ইলেকশন কমিশনকে সাধুবাদ জানিয়েছিলাম সেদিন। তাহলে যে প্রসেসটা তারা নিজেরাই চালু করেছিল, হঠাৎ করে সেটাকে ক্ষেত্রে করলো না। তারপরে এত সমালোচনার পরে যাও বা চালু হলো, তাও কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় হচ্ছে না। সুতরাং এসআইআর প্রক্রিয়ার মধ্যে যে একটা মস্তিষ্কবিহীন তড়িঘড়ি হয়েছে পশ্চিমবাংলায়, এই নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। তো ইলেকশন কমিশনকেও বারবার স্বীকার করতে হয়েছে। দেখুন, বিএলও অ্যাপে নতুন নির্দেশিকা, হিয়ারিং এর নোটিশ দেওয়ার সময় এবারে তুলতে হবে ছবি, বিএলওদের লাইভ ফটো আপলোড করতে হবে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, এই বিএলওদের যে নির্দেশ দেওয়া হয়েছে লাইভ ফটো আপলোড করার, সেটা কিভাবে করবেন তারা? নিয়ে অনেক অসন্তোষ দেখা যাচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রবীণদেরকেও হিয়ারিংয়ে আসতে হচ্ছে। সেক্ষেত্রে আদৌ কাকে হিয়ারিংয়ে নোটিশটা ধরাচ্ছেন বিএলও, তার একটা নির্দিষ্ট প্রমাণ রাখার চেষ্টা করছে নির্বাচন কমিশন। তার কারণে এই ডিসক্রিপেন্সিগুলো যাতে না হয়, এবং সেজন্য বিএলও অ্যাপে একটা নতুন আপডেট দেওয়া হয়েছে, যেখানে কিন্তু বিএলও অ্যাপে লাইভ ফটো ক্লিকিং অপশন থাকছে। অর্থাৎ যখন বিএলও নোটিশটা ধরাচ্ছেন তখন তিনি চাইলে কিন্তু ছবি তুলে নিতে পারছেন, একেবারে লাইভ ফটো, আর সেটা ইমিডিয়েটলি আপলোড হয়ে যাচ্ছে সার্ভারে। ফলে ইলেকশন কমিশনের কাছে লিপিবদ্ধ অবস্থায় থাকছে যে কার হাতে নোটিশ পৌঁছচ্ছে। এবার কেউ যদি ভবিষ্যতে অস্বীকার করেন যে তিনি নোটিশ পাননি, তাহলে তার যেমন প্রমাণ থাকবে, পাশাপাশি বিএলও তিনি গিয়ে কাকে নোটিশ দিচ্ছেন তারও প্রমাণ কিন্তু নির্বাচন কমিশন নিজের কাছে রেখে দিচ্ছে। মধুকল্পিতা, ধন্যবাদ সুমন। এবারে যেটা বলতে চাইছে নির্বাচন কমিশন ব্যবস্থা করেছে, সেটা হচ্ছে যে বিএলও অ্যাপের মধ্যেই স্ক্যানারের মতো ফটো তোলার, লাইভ ফটো তোলার একটা ব্যবস্থা করেছে প্রভিশন। যে বিএলও যাচ্ছেন ভোটারের কাছে নোটিশ ধরাতে, যাকে নোটিশটা দিচ্ছেন তার লাইভ ফটো নিয়ে সঙ্গে সঙ্গে ওই মোবাইলের মাধ্যমে ওই বিএলও অ্যাপের মধ্যেই সেটা ইনপুট দেওয়া আছে। সেই মোবাইলের লাইভ যে ফটো তোলার যে প্রভিশন, সেই ফটো তুলে সঙ্গে সঙ্গে সেটা বিএলও অ্যাপে আপলোড করে দেবেন যে এই ভোটার বা এই ইলেক্টরকে আমরা নোটিশটা দিলাম।